মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কের সংবাদ সম্মেলন জানালেন বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। কাউন্সিলের মাধ্যমে তৃণমূলে যোগাযোগ আরও বাড়াতে চায় আওয়ামী লীগ। পরবর্তী নির্বাচন স্বচ্ছ করতে গ্রহণযোগ্য কমিশন নিশ্চিত করার লক্ষ্য বিএনপির। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা। 2241 আসনের বিপরীতে খ ইউনিটে আজ অংশ নিল 34,500 শিক্ষার্থী। বরিশালে বানারীপাড়া সন্ধ্যা নদীতে ট্রলারডুবির ঘটনায় সকালে আরও 3 জনের লাশ উদ্ধার। এ নিয়ে 4 শিশুসহ মৃতের সংখ্যা 27, এখনও নিখোঁজ বেশ কয়েকজন। এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পুরনো তথ্য নিয়ে কাজ করছে সরকার। কাঙ্ক্ষিত ফল না পাওয়ার আশঙ্কা, মন্ত্রণালয়ে বারবার চিঠি দিয়েও সুফল মিলছে না। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। দেশে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার নিউ ইয়র্কে স্থানীয় সময় সকালে এবারের যুক্তরাষ্ট্র সফর নিয়ে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মনোভাব প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন ঠেকানোর নামে যারা একসময় দেশে মানুষ পুড়িয়ে মেরেছিল তাদের কাছে জনগণ কি আশা করতে পারে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিকে ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা হয়েছে। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। জাতিসংঘের ৭১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে ওয়াশিংটনের উদ্দেশ্যে যাওয়ার প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন। বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয়। পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে বিচারের রায় কার্যকরের কথাও বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা বিষয় খালি তুলে ধরেছে, এখানে একজন খুনি আশ্রিত আছে, জাতির পিতার হত্যাকারী, তাকে ফেরত নেওয়ার ব্যাপারে আমরা আলোচনা করেছি। এ ব্যাপারে তাদের জাস্টিস ডিপার্টমেন্ট যথাযথ ব্যবস্থা নেবে বলে আমাকে আশ্বাস দিয়েছেন। তিনি বললেন, নির্বাচনে জনগণকে সম্পৃক্ত করতে যারা ব্যর্থ হয়েছে তারাই জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করেছিল। মধ্যবর্তী নির্বাচনের খবর কি যমুনায় ভেসে এসেছে? এমনকি সমস্যা দেখা দিয়েছে যে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। যারা পার্লামেন্টে নাই, যারা আসলে গণতন্ত্র বিশ্বাস করে না, যারা নির্বাচন ঠেকানোর নামে মানুষ পুড়িয়ে মারে, মানুষের ক্ষতি করে এবং বাস, ট্রাক, ট্রেন, লঞ্চ সহ সাধারণ মানুষ যাতে যাতায়াত করে, সেখানে যারা আগুন দিয়ে পুড়িয়ে জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারে, তাদের কাছ থেকে ভালো কিছু আপনারা আশা করবেন কিভাবে? প্রধানমন্ত্রী বললেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করাই তার জীবনের একমাত্র লক্ষ্য। আমি হলো পিতার কন্যা, ফাদার্স ডটার। আমি ওই হিসেবেই থাকতে চাই। আমার এখানে আমি কি করলাম না করলাম সেটা নিয়ে আমি খুব একটা চিন্তা করি না। আমার একটাই লক্ষ্য যে আমার বাবা সারা জীবন কষ্ট করেছেন বাংলাদেশের মানুষের জন্য, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য। সেই ক্ষেত্রে আমি কতটুকু করে যেতে পারি ওটুকু আমার কাছে বিবেচ্য বিষয়। তিনি এলেন, জয় করলেন, বললেন জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের কল্যাণে কাজ করে যেতে চান তিনি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে আরও এক নতুন অধ্যায়ের সূচনা হলো। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আগামী কাউন্সিলের মাধ্যমে তৃণমূলে যোগাযোগ আরও বাড়াতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগাম প্রস্তুতির অংশ হিসেবে স্থানীয় পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে মাঠ নামছেন নেতারা। এদিকে ভোটের প্রস্তুতি নয়, গ্রহণযোগ্য কমিশন আর স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করাকেই এই মুহূর্তে বেশি জরুরি বলে মনে করছে সংসদের বাইরে থাকা রাজনৈতিক দল বিএনপি। ঐকমত্যকে প্রাধান্য দিয়ে নির্বাচনের ব্যবস্থা হলে তাতে অংশ নিতে আপত্তি নেই দলটির। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। 2014 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত হয় 10ম জাতীয় সংসদ নির্বাচন। দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিরোধিতা করে এতে অংশ নেওয়া থেকে বিরত থাকে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। এই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের বৈধতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলে আসছে দলটি। তবে সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়টি তুলে ধরে নির্বাচনের সপক্ষে ব্যাখ্যা দিয়ে আসছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
রাজনীতির এমন অবস্থায় গত জুলাই মাসে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় নেতাদের নির্দেশ দেন। এরপর কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানের প্রস্তুতির পাশাপাশি তৃণমূলে যোগাযোগ বাড়িয়ে দেয় দলটি। সম্প্রতি নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়টি সামনে আসায় এ নিয়ে আরও বেশি তৎপর দলের নেতারা। আমাদের তৃণমূল পর্যায় থেকে সংগঠন ঢেলে সাজানো হয়েছে। আমাদের এখন কেন্দ্রীয় জাতীয় সম্মেলন হবে। এই সম্মেলনের মধ্যে দিয়ে আমরা দলকে আরো গতিশীল আমরা দেখতে পাবো, যেটা আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের জয়লাভ করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করলেন ক্ষমতাসীন দলের এই নেতা। এবারও চাইব যে মহামান্য রাষ্ট্রপতি এমন পদক্ষেপ নেবেন যাতে নির্বাচন কমিশন একটা গঠনের প্রক্রিয়াটা সকলের কাছে যাতে গ্রহণযোগ্য হয়। একটা জাতীয় ঐক্যমতের প্রয়োজন আছে এবং সেটা নিয়ে প্রথমে আমাদেরকে এগোতে হবে। সেই পরিপ্রেক্ষিতে আলাপ আলোচনা হবে এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্তগুলো হবে যেটা জাতির কাছে গ্রহণযোগ্য সিদ্ধান্ত হতে হবে। নির্বাচনের প্রস্তুতির চেয়ে স্বচ্ছ কমিশন গঠনকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করলেন বিএনপির এই নেতা। তিনি জানালেন, কমিশন গ্রহণযোগ্য হলে নির্বাচনে যাবে তার দল। যেই সরকার একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশীদারিত্বমূলক নির্বাচন দিতে পারবে সেরকম একটা সরকার থাকতে হবে। আমি যেই নামে তাকে ডাকুন। নির্বাচন অবাধ সুষ্ঠু হলে আগাম প্রস্তুতি ছাড়াই বিএনপি ভোটের লড়াইয়ে এগিয়ে থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রস্তুতির প্রয়োজন নাই। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা। আজ অনুষ্ঠিত হয়েছে খ ইউনিটের ভর্তি পরীক্ষা। সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার 5টি ইউনিটে 6,800 আসনের বিপরীতে আবেদন করেছে মোট 2,85,483 জন শিক্ষার্থী। এর মধ্যে খ ইউনিটে 2,241 আসনের বিপরীতে আবেদন করেছে 34,606 জন শিক্ষার্থী। এবার প্রতিটি আসনের বিপরীতে 42 জন প্রতিযোগিতা করছে। আগামী 30 সেপ্টেম্বর গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমার ভালো হয়েছে ইংলিশটা, সায়েন্সের বিষয়ে জানি না কি হবে। জেনারেল নলেজ একটু সাম্প্রতিক বেশি ছিল, বাট ভালো হয়েছে। পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে, আমার ইনশাআল্লাহ চান্স হবে। সম্প্রতি মালয়েশিয়ায় গ্রেফতারের পর বাংলাদেশে ফেরত পাঠানো সন্দেহভাজন জঙ্গি আন্তালেব আহমেদের সঙ্গে গুলশান হামলায় জড়িত জঙ্গিদের যোগাযোগ ছিল। মালয়েশীয় পুলিশ সূত্রের বরাতে শুক্রবার সে দেশের গণমাধ্যম এ তথ্য জানায়। আন্দালিব মালয়েশিয়ায় বসে হোলি আর্টিজান রেস্টুরেন্টে হামলাকারীদের সঙ্গে একাধিকবার বৈঠক করে বলেও জানানো হয়। কুয়ালালামপুরে বুকিত বিনতাংয়ে আন্দালিবের রেস্টুরেন্টে তারা এই বৈঠক করে। একই সঙ্গে তার বিরুদ্ধে বাংলাদেশে AK-47 রাইফেল পাচারের অভিযোগ আনে মালয়েশীয় কর্তৃপক্ষ। গত মাসে সন্দেহভাজন ওই বাংলাদেশি সহ জঙ্গিবাদে জড়িত সন্দেহে 4 জনকে গ্রেফতারের পর এ মাসে 3 বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠানোর কথা জানায় কুয়ালালামপুর পুলিশ। সময় সংবাদে আরো থাকছে, কুড়িগ্রাম ও ঝিনাইদহের সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত, পতাকা বৈঠকের প্রস্তাব। এবং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত 6 বাংলাদেশের গ্রামের বাড়িতে মাতম, প্রিয়জনকে হারিয়ে শোকে পাগল প্রায় স্বজনরা। বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ট্রলার ডুবির ঘটনায় আজ সকালে আরো 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 27 জনে। গতকাল সকাল 9টায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণার পর আরো 6টি লাশ পাওয়া যায়। পরে আজ সকালে সন্ধ্যা নদীর বিভিন্ন স্থান থেকে আরো 3 জনের লাশ উদ্ধার করা হয়। এখনো বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে দাবি করছেন স্বজনরা। এই ঘটনায় গঠিত 9 সদস্যের তদন্ত কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গত বুধবার বানারীপাড়া থেকে উজিরপুর যাওয়ার সময় নদীর পাড় ভেঙে ডুবে যায় যাত্রীবাহী ট্রলারটি। সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সর্বশেষ 5 বছরের সড়কে দুর্ঘটনার তথ্য উপাত্ত। কিন্তু ব্ল্যাক স্পট ট্রিটমেন্টে সরকার যে রিপোর্টের উপর ভিত্তি করে কাজ করছে তা 1998 থেকে 2009 সাল পর্যন্ত। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, এরই মধ্যে পরিবর্তন হয়েছে সড়কের দুর্ঘটনার গতি, প্রকৃতি ও স্থানে। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট ARI বলছে, এ বিষয়ে বারবার চিঠি দেওয়ার পরও নতুন তথ্য নিয়ে কাজ শুরু করেনি সড়ক পরিবহন মন্ত্রণালয়। সেলে সুলতানা রিপোর্ট।
সড়কের এক স্থানে বারবার দুর্ঘটনা ঘটা, প্রতি বছর দুর্ঘটনার চিত্র একই ধরনের হওয়া এবং আহত নিহতের সংখ্যা নির্ণয় করে সে সড়কের বৈজ্ঞানিক কোনো ত্রুটি পাওয়া, এই সব কিছুর সামঞ্জস্যে নির্ণয় করা হয় ব্ল্যাক স্পট। 1998 সাল থেকে 2009 সাল পর্যন্ত সড়ক দুর্ঘটনার তথ্য উপাত্ত নির্ণয় করে অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট নির্ধারণ করে 209টি ব্ল্যাক স্পট। ইমপ্রুভমেন্ট অফ রোড সেফটি অ্যাক্ট ব্ল্যাক স্পট অন ন্যাশনাল হাইওয়ে নামে এই প্রকল্পে 2014 সালে অনুমোদন দেয় একনেক। সেখানে নির্ধারণ করা হয় 144টি ব্ল্যাক স্পট, বরাদ্দ 165 কোটি টাকা। ততদিনে অনেক বাঁকা সড়ক যেমন সরল হয়েছে, তেমনি পরিধিও বেড়েছে অনেক সড়কের। পরিবর্তন ঘটেছে দুর্ঘটনার মূল স্থান। 98-এ 110 কিলোমিটার যেই পয়েন্টটাকে বলা হতো, এখন কিন্তু সেই পয়েন্টটা এখন আর নাই। দুর্ঘটনা ঘটছে কিন্তু অন্য পয়েন্ট হিসাবে এখন দেখাচ্ছে। কেন? এর মাঝখানে অনেক নতুন রাস্তা হয়ে গেছে, কোনো বাঁকা রাস্তা সোজা হয়ে গেছে, যার ফলে চেইনেজটা এখন আর ঠিক থাকছে না। এর পরপরই 12 ডিসেম্বর 2015 সালে মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব ও প্রকল্প পরিচালকের বরাবর 3টি চিঠি পাঠানো হয়। এতে উল্লেখ করা হয় 7 বছরের পুরনো উপাত্তের ভিত্তিতে ব্ল্যাক স্পটে কাজ করলে তা ফলপ্রসূ হবে না। সেই চিঠি অনুযায়ী দুর্ঘটনা প্রবণ স্থানসমূহ চিহ্নিত করা হলেও দুর্ঘটনার প্রকৃতি ও মাত্রা প্রকাশিত না হয় ব্ল্যাক স্পটে শুরু করা সরকারের কার্যক্রম সফল হবে না বলেও উল্লেখ করা হয়। কিন্তু তার কোনো তোয়াক্কা না করেই পুরনো তথ্যের ভিত্তিতেই কাজ শুরু করে সরকার। যখনই ব্ল্যাক স্পট ট্রিটমেন্টে যাব, আমার রিসেন্ট 3 থেকে 5 বছরের ডাটা লাগবে। ট্রিটমেন্ট করার জন্য আরেকটি ইম্পর্টেন্ট ইস্যু যেটা, যে আমার প্রবলেমের ক্যারেক্টারিস্টিক্স অ্যানালাইসিস, সেটা কিন্তু আসলে প্রদান করা হয়নি। তো সেটা না জেনে ট্রিটমেন্ট করতে গেলে এটা আসলে কতটুকু সফল হবে সেটা আমরা শিওর না। এদিকে 2020 সালের মধ্যে সড়কে দুর্ঘটনা 50% কমিয়ে আনার যে লক্ষ্যমাত্রা, তা অর্জন করতে নতুন তথ্যের ভিত্তিতে কাজ করার কোনো বিকল্প নেই বলে মনে করেন তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কুড়িগ্রামের গয়টাপাড়া সীমান্ত ও ঝিনাইদহের বাঘাডাঙ্গা সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবি জানায়, ভোরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে গরু আনতে যান দুখু মিয়া। এই সময় বিএসএফ এর ছালই বিওপির টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে নিহত হন তিনি। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে। এদিকে গত রাতেই ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত পার হয়ে ভারতের হাজরাখাল এলাকায় প্রবেশ করে জসিম মণ্ডল। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় জসিমকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মৃতদেহ ভারতের হাঁসখালী থানায় রাখা হয়। পতাকা বৈঠকের মাধ্যমে জসিমের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে বিজিবি। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত 6 বাংলাদেশের গ্রামের বাড়িতে চলছে মাতম। প্রিয়জনকে হারিয়ে শোকে পাগল প্রায় স্বজনরা। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পরিবারের সচ্ছলতা কিছুদিন পরেই দেশে ফেরার কথা ছিল তাদের, কিন্তু শেষবারের মতো আর দেখা হলো না প্রিয়জনদের মুখ। বাবুল ও সিরাজের সন্তানরা আর কখনোই দেখতে পাবে না বাবাকে। বৃহস্পতিবার সৌদি আরবে সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে তাদের প্রাণ। আমার স্বামী আয়ো করতে যাইয়া শেষ হইছে রে, আমি এলো কেমনে বাসমুরে। ছেলেপানের কথা লেখাপড়ার দিক খেয়াল করবা, আর কাকিদের পড়তে যায় না। দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। একই সঙ্গে এই ঘটনায় আহত আরো এক বাংলাদেশির চিকিৎসার ব্যবস্থা করার দাবিও জানান তারা। কিভাবে আমার সরকার আমার আন্না দেবে, আমার বুকে আন্না দেবে, আমি কেমনে আনবো আমার দাবি আমরা আন্না দিয়ে। যে গুরুতর আহত আছে তারাও জানি সুস্থভাবে এখানে পাঠানো হয়, চিকিৎসা করতে পারি। আর এই যে ফ্যামিলির 2জন মানুষ লোক মারা গেছে, বাবুল এবং শহীদ, তাদের ফ্যামিলির দিকে যাতে একটু সরকার তাকায়। তাদের ইনকামের আর কেউ নাই, এক ভাই পঙ্গু। এদিকে জমি বিক্রি আর ধার দেনা করে 2008 সালে শ্রমিকের কাজ করতে সৌদি আরব পাড়ি জমান পটুয়াখালীর বাউফল উপজেলার দক্ষিণ কেশবপুর গ্রামের বাসিন্দা বাচ্চু হাওলাদার। স্বপ্ন ছিল বাচ্চুর উপার্জিত অর্থে সংসারে ফিরবে সচ্ছলতা, কিন্তু এই অকাল মৃত্যুতে স্বজনদের সেই স্বপ্নই পরিণত হয়েছে দুঃস্বপ্নে। আমার বাবা আমি তো মাজাইয়া গাজাইয়া দিয়েছি, এইরকম আমার বাবা আমার বউ হোকে লো। আমার বাবার একটু আমার কাছে ফিরাইয়া দে।
উপরে আমাদের সংসারটা চলে, কিন্তু আমার ভাইটা আমরা অতি তাড়াতাড়ি বাংলাদেশে দেখতে চাই। এছাড়া এ ঘটনায় নিহত 6 জনের মধ্যে বাকি 2 জনের বাড়ি ভোলায়। বৃহস্পতিবার সৌদি আরব থেকে 429 কিলোমিটার দূরে আল কাতিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় দেশটির বাংলাদেশ দূতাবাস। ফাহমিদা মৌরুসি, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে, এল নিনোর প্রভাবে গতিপথ পাল্টাচ্ছে ইলিশ, প্রচুর পরিমাণে ধরা পড়ছে বঙ্গোপসাগর উপকূলে, রেকর্ড সংখ্যক শিকারের আশা। টাঙ্গাইলে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে 3 দিন ঘরে আটকে রেখে অমানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী শাহিন খন্দকারের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা হলেও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। টাঙ্গাইল থেকে কাদের তালুকদারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যৌতুক চায়, যৌতুক না দিলে মারধর করে, মানে নানান অশান্তি করে, নির্যাতন করে। এভাবেই অমানসিক নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন 2 সন্তানের জননী নির্যাতিত গৃহবধূ। স্বজনদের অভিযোগ, যৌতুকের টাকা না পেয়ে 3 দিন ঘরে আটকে রেখে তার উপর চালানো হয় নির্মম নির্যাতন। মায়ের চিৎকার শুনে 9 বছরের ছেলে এগিয়ে গেলে তাকেও আহত করে পাষণ্ড শাহিন খন্দকার। খবর পেয়ে পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রড দিয়ে বাইরে শরীরে পচাই ফেলাইছে, আরেক ঘরে চুল ধরে টাইনা ছেঁচড়ে নিয়ে যে বাইরে আইছে, সারাটা শরীর পয়সা গেছে। আর বলে যে বাসায় যে 3 মন জায়গা নিয়ে আসবি, গ্রামের থেকে জমি আনবি 5 লাখ টাকা। 5 লাখ টাকা এর আগে একবার দেওয়া হয়েছে। আমরা খুবই নিরাপত্তাহীনতায় আছি। আমি এটা ন্যায় বিচার চাচ্ছি, আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এ ঘটনায় 3 জনকে আসামি করে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা করেছে নির্যাতিতার পরিবার। বিষয়টা খুবই নির্মম এবং মানবেতর। আমরা ধরে নিয়ে এসেছি এবং একটা নিয়মিত মামলা রুজু করেছি, বাট তার হাজবেন্ডকে আমরা পাই নাই, সে পালিয়ে অন্যত্র চলে গেছে। আমরা তার হাজবেন্ডকে গ্রেপ্তার করার জন্য সব রকম চেষ্টা অব্যাহত রেখেছি। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহিন পলাতক রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। প্রশান্ত মহাসাগরে এল নিনোর প্রভাবে ইলিশ মাছ গতিপথ পাল্টে বঙ্গোপসাগর মুখে হওয়ায় বাংলাদেশের উপকূল এবং সমুদ্রে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ছে। প্রতি 14 থেকে 15 বছর অন্তর এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছেন সমুদ্র বিশেষজ্ঞরা। এর ফলে চলতি বছর ইলিশ মাছ ধরার পরিমাণ এ যাবৎকালে সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করছে মৎস্য অধিদপ্তর। শুধু চট্টগ্রামের 5টি উপজেলায় এবার 8,000 মেট্রিক টন ইলিশ সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা 10,000 মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পুরো বছর জুড়ে সাগরে ইলিশ মাছ পাওয়া গেল। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত 4 মাসকে ধরা হয় ইলিশের ভরা মৌসুম। চট্টগ্রামের উপকূলবর্তী উপজেলা বাঁশখালী, আনোয়ারা, সীতাকুণ্ড, মিরেশ্বরাই এবং সন্দ্বীপে 2014 সালে 2000 মেট্রিক টন এবং 2015 সালে 2731 মেট্রিক টন ইলিশ ধরা পড়ে। সে অনুযায়ী এবার বছরের শুরুতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 3000 মেট্রিক টন, কিন্তু ভরা মৌসুমের প্রথম মাসে ধরা পড়েছে 3500 মেট্রিক টনের বেশি ইলিশ মাছ, যে কারণে আরো 2 দফা বাড়িয়ে এখন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 8000 মেট্রিক টন। জেলেরা জাটকা ধরা থেকে বিরত থাকছে, বড় ট্রলারগুলো মাছ ধরা থেকে বিরত থেকেছে, যেন মৎস্য সংরক্ষণ আইন এবং আমাদের প্রচেষ্টা থেকেই মাছটা বেশি পাওয়া যাচ্ছে। মাছের বাজারগুলো এখন ইলিশ মাছে ভরপুর। চাহিদার তুলনায় সরবরাহ বেশি হয়, দামও অনেক কম। সরবরাহ প্রচুর এবং দামও অনেক কম। গত বছর যে মাছ 40,000 টাকা মন 1000 টাকা কেজি বিক্রি করছে, এখন 700 টাকা কেজি। গত কয়েক বছর ইলিশ মাছের অনেকটা আকাল চলল, চলতি বছর সব রেকর্ড ভঙ্গ করেছে। শুধু চট্টগ্রাম নয়, দেশের সবগুলি উপকূলীয় এলাকার চিত্র একই রকম। সমুদ্র বিজ্ঞানীরা বলছেন এবারও এল নিনোর প্রভাবে ইলিশের ঝাঁক বঙ্গোপসাগর মুখী হয়েছে। এল নিনোর প্রভাবে বঙ্গোপসাগরের সমুদ্রের পানির তাপমাত্রা বেড়ে যায় এবং লবণাক্ততা বেড়ে যায়, যার ফলে ঠিক এল নিনো বছরগুলোতে এই বড় পরিমাণ এবং প্রচুর পরিমাণ ইলিশ আছে। ইলিশকে মাইগ্রেন্ট প্রজাতির মাছ হিসেবে ধরা হয়, যে কারণে প্রজনন মৌসুমে ডিম পাড়ার জন্য ইলিশ মাছের ঝাঁক গভীর সাগর থেকে নদীর দিকে চলে আসে। তাই ডিম পাড়ার সময় মা ইলিশ রক্ষার্থে আগামী 12 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত 10 দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চলছে দিনাজপুরে। মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ, ব্যস্ত কারিগররা। এদিকে উৎসবে যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্য ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
দুর্গাপূজা যত ঘনিয়ে আসছে দিনাজপুরে ব্যস্ততা বাড়ছে প্রতিমা কারিগরদের। খড় আর কাদামাটি দিয়ে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ শেষের দিকে। এরপর রং আর তুলির আঁচড় দিয়ে দুর্গাকে সাজানো হবে। প্রতিমা তৈরির উপকরণের মূল্য বৃদ্ধি পাওয়ায় ব্যয় বেড়েছে বলে জানালেন মণ্ডপের আয়োজকরা। নির্মাণ সামগ্রীর দাম আগের তুলনায় অনেক বেশি, তারপরেও আমরা মাকে বরণ করে নিতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় উৎসব পালন করতে চাই। আমাদের প্রতিমা আমাদের সাধ্যমতো তৈরি করার চেষ্টা করছি। পারিশ্রমিক আশানুরূপ না পেলেও পৈতৃক পেশা ধরে রাখতে দিনরাত কাজ করছেন প্রতিমা কারিগররা। আমার কাজ প্রায় মাটির কাজ শেষের পথে, আমি আর কয়েকদিন পরে রং ধরবো। সকাল থেকে মোটামুটি 2টা-3টা পর্যন্ত, রাত 2টা-3টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। পূজা সমন্বয় কমিটির সভাপতি জানালেন, প্রতিমা তৈরি সহ প্রাথমিক কাজ চলছে এখন। প্রতিটি দুর্গাপূজা মণ্ডপে দুর্গা প্রতিমা তৈরির প্রাথমিক কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন শেষ মুহূর্তের কাজ নিয়ে প্রতিমা শিল্পীরা ভীষণ ব্যস্ত সময় পার করছেন। আর শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে পূজা সম্পন্নের জন্য সার্বিক নিরাপত্তা বলয় তৈরির কথা জানালেন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। প্রতিটি পূজা মণ্ডপে আনসারের পাশাপাশি পুলিশ মোতায়েন করব। সেখানে আমাদের সাদা পোশাকের পুলিশ ডিপ্লয় থাকবে, যাতে করে কোনো দুষ্কৃতিকারী সেখানে এসে কোনো অঘটন না ঘটাতে পারে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দিনাজপুরের 13টি উপজেলায় এবার 1219টি পূজা মণ্ডপ হবে। সময় সংবাদ, দিনাজপুর। ঈদুল আজহার টানা ছুটিতে গত এক সপ্তাহে কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্টরা 500 কোটি টাকার ব্যবসা করেছেন। চাঙ্গাভাব ফিরে আসায় দারুণ খুশি ব্যবসায়ীরা। চেম্বার অব কমার্সের নেতারা মনে করছেন, কক্সবাজারে বহুমাত্রিক পর্যটন শিল্পের বিকাশ ঘটানো গেলে পর্যটক আগমন ও সরকারের রাজস্ব আদায় বাড়বে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদুল আজহার ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণে আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক। তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সৈকতের প্রতিটি পয়েন্ট ও পর্যটন স্পটগুলো। এখানকার হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টগুলো পর্যটকে কানায় কানায় পূর্ণ। 2 শতাধিক রেস্তোরাঁও ছিল জমজমাট। হোটেল ও রেস্তোরাঁ কর্তৃপক্ষ বলছে, এখনো পর্যটক আগমন অব্যাহত থাকায় ব্যবসা খুবই ভালো হচ্ছে। আমরা এবার যেটা এক্সপেক্ট করেছি যে প্রচুর পর্যটক আসবে, আসলে আমাদের সেটা অর্জন হয়েছে। আমাদের প্রচুর ব্যস্ততার মধ্যে সময় গিয়েছে, সেই সাথে এখনো সেই ব্যস্ততা অব্যাহত আছে এবং আমাদের ওভারঅল এখন পর্যন্ত বিজনেস মোটামুটি ভালোই যাচ্ছে। পর্যটককে ঘিরে দারুণ ব্যবসা করেছে সৈকত ও পর্যটন স্পট এলাকার বার্মিজ মার্কেটগুলো। বার্মিজ আচার, পোশাক ও শুটকি সহ অনেক পণ্যের বেচাকেনায় সরগরম দোকানগুলো। এছাড়া ভালো ব্যবসা করেছে পরিবহন সংশ্লিষ্টরাও। পর্যটক আসার কারণে আমাদের প্রতিটি দোকানে 30 থেকে 40,000 টাকা বিক্রি করতেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমাদের ব্যবসাটা অনেক ভালো হয়েছে, আমাদের আশানুরূপ হয়েছে। পর্যটক আগমনকে ঘিরে কক্সবাজারের সব ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে জানালেন হোটেল মালিক সমিতির এই নেতা। টানা ছুটি কাটানোর জন্য কক্সবাজার এবার বিপুল পরিমাণ পর্যটকের সমাগম হয়েছে। সকল ধরনের ব্যবসায়ীদের মধ্যে একটা প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে এবং সেটা এখনো পর্যন্ত অব্যাহত আছে। আর চেম্বার অব কমার্সের এই নেতা মনে করছেন, কক্সবাজারে বহুমাত্রিক পর্যটন শিল্পের বিকাশ ঘটানো গেলে পর্যটক আগমন ও সরকারের রাজস্ব আদায় কয়েক গুণ বাড়বে। শুধুমাত্র বিচ কেন্দ্রিক, সানসেট কেন্দ্রিক পর্যটন শিল্পকে না রেখে বহুমাত্রিক পর্যটন শিল্পের যদি বিকাশ ঘটানো যায় কক্সবাজারে, এবং আমরা উত্তরোত্তর পর্যটকের আগমন বাড়বে, পাশাপাশি সরকার 1000 কোটি টাকার ঊর্ধ্বে রাজস্ব প্রতি বছর এখান থেকে ইনকাম করতে পারবে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে গত এক সপ্তাহে বেড়াতে এসেছে 6 লাখেরও বেশি পর্যটক। সময় সংবাদ, কক্সবাজার। দর্শক, নারায়ণগঞ্জের ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে লড়ছে আফগানিস্তান। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। ম্যাচের সবশেষ অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মাকসুম। জি ফয়সাল, আসলে প্রথমে যে কথাটি বলবো যে বাংলাদেশের বিসিবি একাদশের বিপক্ষে আফগানিস্তানের এই প্রস্তুতি ম্যাচ, তো এই ভেন্যুটি আসলে বাংলাদেশ দলের জন্য একটি বিশেষ ভেন্যু বলা যায়। যখন প্রতিপক্ষ আফগানিস্তান, কেননা 2014 এশিয়া কাপে কিন্তু এই দলটির বিপক্ষেই বাংলাদেশ 22 রানে হেরে গিয়েছিল। তো যে দুটি ম্যাচ, যে দুটি ওয়ানডে ম্যাচ বাংলাদেশ এর আগে আফগানিস্তানের বিপক্ষে খেলেছে, তার একটিতে জয় আছে, সেটি হচ্ছে বিশ্বকাপে শেষ যে বিশ্বকাপটি হয়েছে। আর
এশিয়া কাপে তার আগে প্রথম যে ম্যাচটি হয়েছে সেটিতে কিন্তু বাংলাদেশ হেরে গিয়েছিল। তো এই খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কিন্তু সেই হার দেখেছিল। তো এই ম্যাচটিতে কিন্তু সেই হারের প্রতিশোধ নেওয়ার একটা উপায় আছে। তো যাই হোক, এটি যদিও বাংলাদেশের জাতীয় দল না, তবে বিসিবি একাদশের দল। তো যেটি দেখেছি আমরা যে বাংলাদেশ কিন্তু প্রথমে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় এবং পরপর 3টি উইকেট দ্রুত ফেলে দিলেও তারপরে কিন্তু তাদের ব্যাটসম্যানরা বেশ গুছিয়ে ওঠে এবং বোর্ডে 233 রান যোগ করতে সক্ষম হয় শেষ পর্যন্ত। অর্থাৎ বাংলাদেশের টার্গেট গিয়ে দাঁড়িয়েছে এখন 234, যার মধ্যে 69 রান করেছেন তাদের শহীদ। আর বাংলাদেশের এখন যেটি বলবো, ব্যাটিং লাইন আপে বাংলাদেশের বোলাররা ভালোই করেছেন, কিন্তু বাংলাদেশের ব্যাটিং এ যারা আছেন, বিশেষ করে সাব্বির রহমান এবং ইমরুল কায়েস আছেন এবং তরুণ যে সৈকত আছেন, তাদের উপরেই কিন্তু স্পটলাইটটা বেশি থাকবে। তারা যদি ধরে খেলতে পারেন, দেখে খেলতে পারেন, তাহলে হয়তো 234 খুব একটা বড় 234 হয়তো বা খুব একটা বড় সংগ্রহ হবে না। আর দর্শকদের কথা বলবো যে এটি যদিও প্রস্তুতি ম্যাচ এবং বাংলাদেশের জাতীয় দল খেলছে না, তারপরেও কিন্তু প্রিয় তারকা যারাই আছেন তাদেরকে দেখতে বা তাদের খেলা দেখতে কিন্তু মাঠে ভিড় জমিয়েছেন এখানকার স্থানীয় দর্শকরা। আমরা দেখতে পাচ্ছি আজকে যেহেতু শুক্রবার বন্ধের দিন সেই বিষয়টি তো আছে, তার জন্য হয়তোবা বেশ দর্শক জমায়েত দেখেছি আমরা স্টেডিয়ামে। অর্ধেকের বেশি কিন্তু গ্যালারি পূর্ণ হয়েছে এবং স্টেডিয়ামের বাইরেও অনেক লোককে আমরা দেখছি এখনো ঢুকছে। তো ফয়সাল, এই মুহূর্তে এই ছিল খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে বিসিবি একাদশের সাথে আফগানিস্তানের একমাত্র প্রস্তুতি ম্যাচের সবশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মাকসুম আলম খান। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন, জানালেন বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। কাউন্সিলের মাধ্যমে তৃণমূলে যোগাযোগ আরও বাড়াতে চায় আওয়ামী লীগ। পরবর্তী নির্বাচন স্বচ্ছ করতে গ্রহণযোগ্য কমিশন নিশ্চিত করার লক্ষ্য বিএনপির। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা। 2241 আসনের বিপরীতে খাওয়া ইউনিটে আজ অংশ নিল 34,500 শিক্ষার্থী। বরিশালে বানারীপাড়া সন্ধ্যা নদীতে ট্রলারডুবির ঘটনায় সকালে আরো 3 জনের লাশ উদ্ধার। এ নিয়ে 4 শিশুসহ মৃতের সংখ্যা 27, এখনো নিখোঁজ বেশ কয়েকজন। এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পুরনো তথ্য নিয়ে কাজ করছে সরকার। কাঙ্ক্ষিত ফল না পাওয়ার আশঙ্কা, মন্ত্রণালয়ে বারবার চিঠি দিয়েও সুফল মিলছে না। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।